হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে উমরা থেকে আসার পরে একদমই কোনো কিছু ভালো লাগছে না, শরীরটাও একটু অসুস্থ আর মনও ভালো লাগে না কোনো কিছুতে। আমি সেদিন পোস্ট করেছিলাম যে পোস্ট উমরা ডিপ্রেশন ইজ এ রিয়েল থিং, অ্যান্ড ওখানে তোমরা অনেকেই কোশ্চেন করেছো। সাধারণত উমরা সম্পূর্ণ করে আসার পরে মানুষের শারীরিক এবং মানসিকভাবে শান্তি অনুভব করার কথা, তাহলে আমার ক্ষেত্রে কেন এরকম একটা উল্টা রিয়াকশন হচ্ছে? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে আমি যতই কথা বলি না কেন, যতই এক্সপ্লেন করতে ট্রাই করি, ইউ ওন্ট বি এবল টু ফিল দ্যাট আনটিল ইউ আর দ্য ওয়ান হু ইজ এক্সপ্রেসিং ইট। পোস্ট উমরা ডিপ্রেশন হচ্ছে একটা সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল স্টেট, যেটা কিনা অনেক মানুষই উমরা সম্পূর্ণ করে নিজের বাসায় ফেরার পরে অনুভব করে। এখন নিশ্চয়ই তোমরা ভাবছো যে এমনটা কেন হতে পারে। আমরা কেউ যখন পবিত্র মক্কা এবং মদিনাতে যাই, নিজের চোখে আল্লাহর ঘর দেখে একটা শান্তি অনুভব করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা কানেকশন ফিল করি। এটা আসলে খুবই ডিপ স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল একটা ফিলিংস। আর যখন আমরা উমরা সম্পন্ন করে আমাদের নিজেদের বাসায় ফিরে আসি, তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না, দুনিয়াবি কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না। মনে হয় শুধু আল্লাহর ঘরে সেই শান্তিটা আছে যেটা কিনা আমরা সারা জীবন খুঁজে এসেছি। আমাদের এই দুনিয়ার জীবন, দুনিয়ার সাফল্যের পেছনে ছুটে চলা সবকিছুই একদম হঠাৎ করে অর্থহীন বলে মনে হয়। আর এই পোস্ট উমরা ডিপ্রেশন ফিলিংসটা খুবই ন্যাচারাল একটা ফিলিংস। শুধু আমি না, উমরা করে আসার পর অনেক মানুষই সেম ওয়েতে ফিল করে। আর শারীরিক অসুস্থতা তো আছেই, যে যেমন অলরেডি আমার ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে। আমি জানি না আজকে আমার ভয়েস ওভারটা কেমন শোনাবে তোমাদের কাছে। আমি খুবই দুঃখ প্রকাশ করছি এমন ভাঙা গলায় ভয়েস ওভার দেওয়ার জন্য। প্রতিবার দেখা যায় আমাদের মক্কা মদিনা সফরটা খুবই অল্প সময়ের জন্য হয়। এই জন্য দেখা যায় আমরা যেই সময়টা মক্কা মদিনাতে অবস্থান করি, আমরা এক মুহূর্তের জন্য ঘুমাতে যাই না। সম্পূর্ণটা সময় আমরা মসজিদুল নববী এবং মসজিদুল হারামেই বসে থাকি, কারণ মক্কা মদিনাতে গেলে আমাদের কাছে হোটেলে থাকতে একদমই ভালো লাগে না, অস্থির লাগে যে কখন আমরা মসজিদে গিয়ে বসবো। ইভেন আমাদের এবার সফরেও আমরা মাত্র 26 ঘন্টা মক্কায় অবস্থান করেছি। এর মধ্যে শুধুমাত্র 1.5 ঘন্টা সময় আমরা হোটেলে এসে রেস্ট করেছি, ঘুমিয়েছি। বাকি সম্পূর্ণটা সময়ে আমরা মসজিদুল হারামে ছিলাম। আর এখন যেহেতু সামার অ্যান্ড উইন্টারের মাঝামাঝি একটা সিজন, সবকিছু মিলিয়ে আমরা একটু অসুস্থই হয়ে পড়েছি। আমি, মামুনি, বাবা, মামা সবাই মোটামুটি অসুস্থ হয়ে গিয়েছি। শরীর ভালো না, মন ভালো না, তাই আসলে কোনো কিছুই ভালো লাগছে না। তাই বাবা বললো সৌরভীদের অ্যান্ড ইস্তিয়াক আঙ্কেল আন্টি সবাইকে ইফতারের জন্য ইনভাইট করা হোক, ওদের সঙ্গে দেখা হবে, কথা বলতে পারবো, তাহলে হয়তো আমাদের একটু বেটার ফিল হবে ইনশাল্লাহ। যদিও মামুনির শরীর ভালো না দেখে মামুনি বলেছিল খুব বেশি ঝামেলা করবে না, বাট কিছুই করবে না বলেই মামুনি অনেক কিছু করে ফেলেছে আলহামদুলিল্লাহ। ফ্রুটস কাট করা, খিচুড়ি রান্না করা, শরবত বানানো, এই কাজগুলো আমার বাবা করেছে। আর ভাজা পোড়া আইটেমগুলো বানানোর কাজ সব মামুনি করেছে, আমি শুধুমাত্র চুলায় ফ্রাই করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অ্যাজ অলওয়েজ বাবা আজকেও আমাদেরকে ইফতার প্রিপারেশনে অনেক বেশি হেল্প করেছে। আদারওয়াইজ আমার আর মামুনির একা একা সবকিছু করা কখনোই পসিবল হতো না। আসলে যে কোনো কাজ ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে করলে কাজের বার্ডেনটা অনেক কমে যায় আর কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করা যায়। ইফতারের অল্প কিছু সময় আগে সুরভিরা, ইস্তিয়াকরা অ্যান্ড আঙ্কেল আন্টিরা সবাই চলে এসেছে। আসলে যেদিন আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করে সেদিন মনেই হয় না যে আমরা দেশের বাইরে আছি, মনে হয় এই তো আলহামদুলিল্লাহ আমরা নিজেদের দেশে আছি, নিজেদের মানুষদের সঙ্গে আছি। তো আমি আমার নানু, খালামুনি, স্পেশালি মাহদি বাবুকে অনেক বেশি মিস করছি। তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার ছোট ভাইটা দূরে থাকুক, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। ইফতার শেষে আমরা সবাই মিলে একসঙ্গে মাগরিবের সালাত আদায় করলাম, তারপর আমি সবার জন্য চা বানিয়ে নিলাম। বাবা অলরেডি হসপিটালে চলে গিয়েছে আর আঙ্কেলরাও সবাই কাজে চলে গিয়েছে। আয়ান, ইস্তিয়াক, ইমতিয়াজ ওরা অনেকটা সময় একসঙ্গে খেলা করেছে, এখন আবার তিনজনে মিলে মোবাইল দেখতে বসেছে। তারপর ওরা সবাই মিলে আমার ব্লগটা দেখলো। তোমরা কি আমাদের উমরায় যাওয়ার ব্লগটা দেখেছো কিনা কমেন্ট করে জানিও। মামুনি আবার সৌরভীকে সমুচা ভেজে দিল, কজ ইফতারে তো একসঙ্গে এত কিছু খাওয়া যায় না। এই জন্য যখন আমাদের আড্ডা দিতে দিতে আবার ক্ষুধা লেগে যায়, তখন মামুনি সমুচাগুলো ভেজে নিয়ে আসে। আমাদের ইফতারের পর অনেক রাত অব্দি গল্প করা হয়েছে। 5 জন মেয়ে মানুষ একসঙ্গে হলে কত রকমের গল্প যে চলে আসে বুঝতেই পারছো। আই হোপ তোমরা। রাত 12টা পর্যন্ত আজকে আমরা আড্ডা দিয়েছি। এর ফাঁকে মামুনির কিছু কাজও কমপ্লিট করে ফেলেছে।
আড্ডা শেষে রাত 12:30টার দিকে আমরা একটু বের হয়েছিলাম। বেল যদিও মেইন পারপাস ছিল আয়নের হেয়ার কাট করানো, বাট যেহেতু মার্কেটে বের হয়েছি ভাবলাম একটু ঘুরে ফিরে তারপরেই যাই আয়নের চুল কাটানোর জন্য। সুলাইলে খুবই সুন্দর একটা ড্রেস শপ ছিল, যেখানে বেশ কয়েকবার আমি আমার বার্থডে ড্রেস পারচেজ করেছি এই শপটা থেকে, বাট কোনো কারণে এই শপটা অফ হয়ে গিয়েছে। আর সেখানে অন্য কোনো একটা শপ দেওয়া হয়েছে মোবাইলের পাশে ছিল আর একটা ছোট্ট শপ, যেটা কিনা স্পেশালি ছোট বেবিদের জন্য করা। আর বড়দেরও অল্প কিছু কালেকশন ছিল, বাট এগুলো আমাদের ভালো লাগেনি। পরে ভাবলাম তাহলে একটু বোরকা শপে যাই, দেখি কোনো সুন্দর বোরকা পছন্দ হয় কিনা। আমাদের এরিয়ার ইয়েমিনি যে বোরকা শপটা আছে আমরা এখানে চলে আসি। ইয়েমিনি বোরকাগুলো দেখতে বেশ ভালোই লাগে এন্ড ওদের কালেকশনও বেশ ইউনিক হয়। আবার আমাদের বাংলাদেশের মতো হাতায় এমব্রয়ডারির কাজ করা কিছু কালেকশনও দেখতে পেলাম। ঈদ উপলক্ষে বেশ কয়েকটা নতুন বোরকা কালেকশন এসেছে, যেহেতু ওরা আরাবিয়ান আর আমরা আরবি বলতে পারি না, আবার ওরা বাংলা কিংবা ইংলিশ কোনোটাই বুঝেও না বলতেও পারে না। এই কমিউনিকেশন গ্যাপটার কারণে আমরা যাদের সঙ্গে কথা বলবো, বার্গেনিং করবো, নতুন কোনো বোরকা কিনবো, সেটা আর পসিবল হয়নি। তাই আমরা চলে গেলাম আরেকটা শপে। এখানে সব আরাবিয়ান মেয়েদের ড্রেস কালেকশন আছে, কিন্তু কি আর বলবো আমি জানি না আরাবিয়ানদের কাছে কেন এগুলো ভালো লাগে। আমাদের কাছে আসলে এই ড্রেসগুলো একদমই পছন্দ হয় না, যদিও আরাবিয়ানদের খুবই পছন্দের কালেকশন এগুলো। আবার বেবি সেকশনে দেখলাম ছোট মেয়ে বেবিদের বেশ সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে। বাচ্চাদের প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছিল। এখানে বেশ কয়েকটা পার্টি ফ্রক ছিল। এগুলো আসলে এক্সপেন্সিভ হলেও কোয়ালিটি ফুল হয় এন্ড দেখতেও খুব সুন্দর, মানে পার্চেস করার জন্য একদমই অতীত বলা যেতে পারে। এবার আমরা আরেকটা শপে চলে আসি। এখানে কিছু টয়স দেখছিলাম, ডলগুলো খুবই সুন্দর এন্ড রিয়েলিস্টিক বলে মনে হচ্ছিল। ছোটবেলায় আয়ান খেলনা কিনতে অনেক পছন্দ করতো, সেজন্য দেখা যেত ওর সঙ্গে আমারও টয়স শপে আসা হতো। কিন্তু আয়ান এখন আর টয়স কিনতে পছন্দ করে না, ইভেন ও খেলাও করে না খেলনা দিয়ে, সো আমাদেরও আর টয়স শপে আসা হয় না। স্টেশনারি আইটেমের মধ্যে আবার বিভিন্ন রকমের স্টিকি নোট দেখছিলাম বিভিন্ন শেপের। তারপরে কিছু কফি মগ দেখলাম। এখন আসলে আমার ঘরের জিনিসপত্রের প্রতি আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। টয়সও ভালো লাগে না, স্টেশনারি আইটেমও ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে ঘরের জিনিস। মামুনি কাপড় মেলার জন্য কিছু ক্লিপ কিনেছে আর আমি একটা চিরুনি কিনেছি। তারপরে আমরা চলে এসেছি সেলুনে আয়নের হেয়ার কাট করার জন্য। ওর হেয়ার কাট শেষে আমরা কোল্ড স্টোরে চলে যাই, এর মধ্যে বাবা আমাদের সঙ্গে জয়েন করে। আমার গ্রোসারি শপিং মানে হচ্ছে শুধুমাত্র ক্রোসেন গুলো কেনা। মানুষ গ্রোসারি শপিং করতে আসলে হাবিজাবি কত কিছু কিনে পছন্দ করে, কিনতে চায়। আমার কোনো কিছুই ভালো লাগে না। এমন তো হয় যে মানুষের একটা জিনিস দেখে খেতে ইচ্ছা করে, আমার কখনো তেমনও ফিল হয় না, শুধুমাত্র ক্রোসেনটাই কিনতে ইচ্ছা করে। পরে লাস্টলি সুরভির আইসক্রিম নিলেও আমিও ভাবলাম যে একটা আইসক্রিম নেওয়া যায়। একদমই মিনি সাইজের একটা বাটি আইসক্রিম নিয়েছি, কজ কোন নিলে আমার মনে হয় না আমি শেষ করতে পারবো একা। আর আমার ভাই নিয়েছে ভ্যানিলা ফ্লেভারেরটা। এই হচ্ছে আমার শপিং, একটা ক্রোসেন্ট আর একটা ছোট্ট আইসক্রিম। তারপরে এই তো কেনাকাটা শেষ করে আমরা সবাই বাসায় চলে আসি।